আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের যে আইসিটি সাবজেক্টটা আছে সেটা দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখতেছিলাম। দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছিল কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। তো ওই অধ্যায়টির আমরা যে টপিকগুলো অলরেডি কভার করেছি সেটা হচ্ছিল কম্পিউটার রক্ষণাবেক্ষণ কী, কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব কী, কম্পিউটারের কোনো সফটওয়্যার ইনস্টল এবং আনস্টল কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছিলাম, এবং প্র্যাকটিক্যালি আমরা এটাও দেখেছি যে কোনো একটা সফটওয়্যার পার্মানেন্টলি কম্পিউটার থেকে কীভাবে ডিলিট করতে হয়। এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা যেই টপিকটা সম্পর্কে জেনেছি সেটা হচ্ছিল তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি, এবং আজকের ভিডিওটির টপিক হলো সাইবার অপরাধ কী। তো দেখো, এখানে সাইবার অপরাধ সম্পর্কে খুব অল্প বলেছে। তো আমি এমনভাবে তোমাদের জন্য স্লাইড রেডি করেছি যাতে করে এই টপিকটা তো তুমি শিখবাই সাইবার অপরাধ কী, এবং এই টপিক থেকে যত ধরনের কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আসবে তুমি সবগুলোর কোয়েশ্চেনের অ্যান্সার যাতে করতে পারো সুন্দর মতো স্ট্রাকচার অনুযায়ী, সেটা আমরা স্লাইডের মাধ্যমে দেখলে শিখতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের টপিকটা শিখি। তো আমরা স্লাইডে চলে যাই। তো আজকের আমাদের টপিকটা হলো সাইবার অপরাধ। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান ডিজিটাল যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো সাইবার অপরাধ। সাইবার অপরাধ আমাদের ডিজিটাল জীবনের একটি অন্ধকার দিক, কারণ এটা কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি করে থাকে। কিভাবে এই অপরাধ ঘটে, কিভাবে আমরা এ থেকে নিজেকে রক্ষা করতে পারি, তা আমরা এই বিস্তারিত এই ভিডিওতে জানবো। এবং এই টপিক সাইবার অপরাধ থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং সেগুলি কীভাবে অ্যান্সার করবা সেটা আমরা দেখব। তো যেই টাইপের কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছিল সাইবার অপরাধ কী, সাধারণ সাইবার অপরাধের ধরন বর্ণনা করো, সাইবার অপরাধের প্রভাব আলোচনা করো, সাইবার অপরাধ থেকে রক্ষা পাওয়ার উপায় বর্ণনা করো। এই প্রত্যেকটা টপিক আমরা কভার করব, সেই সাথে আমরা শিখে নিব যে সাইবার অপরাধটাও কী। তো চলো শুরু করি সাইবার অপরাধ টপিকটা। সবার আগে কোশ্চেন আসবে যে সাইবার অপরাধটা কী। তো দেখো, আমরা জানি সমাজ আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ডই অপরাধ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের সমাজে থাকে, সেগুলো যদি আমরা ভঙ্গ করি সেটাকে বলা হয় অপরাধ। ওকে, কিন্তু এসব অপরাধ যা ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে ব্যবহার করে সংগঠিত হয় সেগুলোকে সাইবার অপরাধ বলা হয়। অর্থাৎ ইন্টারনেট বা অনলাইন ইউজ করে যে অপরাধগুলো তোমার সাথে করা হয় সেটাকে বলা হবে সাইবার অপরাধ। বাস্তব জীবনে ধরো কেউ কারোর সাথে ফ্রড করছে বা কেউ কাউকে ঠকাইছে, বাস্তব মানে ফিজিক্যালি, তখন সেটাকে আমরা কি অপরাধ বলি। বাট এই সেম কাজটা যদি ইন্টারনেট ইউজ করে হয়ে থাকে যে কোনো ধরনের অপরাধ, সেটাকে বলা হয় সাইবার অপরাধ। ওকে, সাইবার অপরাধ সংগঠিত করতে কী কী প্রয়োজন হয়? অবশ্যই একটা কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস লাগবে, যেখানে তোমার অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইস ছাড়া কোনো ধরনের সাইবার অপরাধ সম্ভব না। আর দেখো, প্রত্যেকেই ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইস কম বেশি ইউজ করে, এবং যারা ইউজ করে তাদের সাথেই কিন্তু তারাই কিন্তু সাইবার অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেক সময় অপরাধীরা এই ডিভাইস বা নেটওয়ার্কে আক্রমণের লক্ষ্যবস্তু বানায়। এর ফলে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, যা আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তো এটা ছিল সাইবার অপরাধ কী, সেটা সম্পর্কে আমরা ডিটেলস দেখলাম। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছিল সাইবার অপরাধের ধরন বর্ণনা করো। তো দেখো, যে কমন সাইবার অপরাধগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, যেটা কি আমাদের ডিজিটাল নিরাপত্তার জন্য খুবই হুমকিস্বরূপ। তো কী ধরনের সাধারণ সাইবার অপরাধ হয়ে থাকে সেটা হচ্ছিল হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, টিডোস অ্যাটাক, কম্পিউটার ম্যালওয়্যার। একটা করে আমরা বোঝার ট্রাই করি। তো হ্যাকিংয়ের মাধ্যমে তোমার সাথে সাইবার অপরাধ সংঘটিত হতে পারে। হ্যাকিং জিনিসটা কি? হ্যাকিং হলো অপরাধীর দ্বারা কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অবৈধ প্রবেশ। তোমার ফেসবুক অ্যাকাউন্টে তো শুধুমাত্র তুমি এন্টার করতে পারবা, তাই না? কিন্তু হ্যাকার যদি তোমার পাসওয়ার্ড এবং তোমার নাম ইউজ করে তোমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে তোমার তথ্য চুরি করে ফেলে, সেটাই কি তোমার সাথে একটা অপরাধমূলক কাজ হলো না? তো এইটা হচ্ছিল হ্যাকিং। তোমার অ্যাকাউন্টগুলিতে হ্যাকার ওই অ্যাকাউন্টে হ্যাক করে এন্টার করা। দেন হচ্ছিল ব্রুট ফোর্স অ্যাটাক। এই যে দেখো, তো আমি যে বললাম যে তোমার ফেসবুকে ঢুকতে গেলে তোমার পাসওয়ার্ড লাগে, তাই না? এই পাসওয়ার্ডটা হ্যাকার কীভাবে পেলো? এই ব্রুট ফোর্স অ্যাটাক ইউজ করে কিন্তু একজন হ্যাকার তোমার পাসওয়ার্ডটা কিন্তু জানতে পারে। তো এই ধরনের অ্যাটাকগুলিকে আমরা অপরাধমূলক কাজ বলে থাকি। এই পদ্ধতিতে অপরাধীরা বিভিন্ন পাসওয়ার্ড বারবার চেষ্টা করে সিস্টেমের অ্যাক্সেস পেতে চায়। অর্থাৎ হ্যাকার তোমার নাম জানে এবং পাসওয়ার্ড সম্পর্কে তার বেসিক আইডিয়া আছে যে পাসওয়ার্ডে কী ধরনের ওয়ার্ড ইউজ করা হয়েছে, বাট অ্যাকচুয়াল পাসওয়ার্ড সে জানে না। সে কী করবে, র্যান্ডম অনেকবার বিভিন্ন কম্বিনেশনের পাসওয়ার্ড চেষ্টা করে তোমার অ্যাকাউন্টে ঢোকার ট্রাই করবে। ওকে, এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। দেন হচ্ছিল ডেটা ইন্টারসেপশন। ডেটা ইন্টারসেপশন হচ্ছিল ডেটা প্রেরণের সময় অপরাধীরা সেই ডেটা ধরে ফেলে এবং অপব্যবহার করে। এখন মনে করি যে তুমি আর এই যে
তুমি যাকে মেসেজ পাঠাবা, তো তুমি হচ্ছিল সেন্ডার আর এই হচ্ছিল তোমার ফ্রেন্ড রিসিভার। এখন হ্যাকার অলরেডি তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে রাখছে, বাট তুমি বুঝো নি, কারণ সে চুপ করে এখানে বসে আছে, ঠিক আছে? তো তুমি যখন তাকে মেসেজ পাঠাও তখন সে মাঝখান থেকে কিন্তু দেখে যে তুমি কী ধরনের মেসেজ পাঠাও, এবং সে চাইলে এটাই মেসেজটাকে পরিবর্তন করে তার কাছে আবার রিসেন্ড করতে পারে। তো এটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন। তুমি কী ধরনের কমিউনিকেশন করো তোমার ফ্রেন্ডের সাথে, হ্যাকার যদি সেটাকে দেখতে পারে, সেটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন। ওকে, দেন হচ্ছিল ডিডস অ্যাটাক। ডিডসের ফুল ফর্ম কি জানো? ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এই আক্রমণে কোনো একটা সাইট বা সিস্টেম এত বেশি ট্রাফিক পাঠানো হয় যে সেটি কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ তুমি আজকে পরীক্ষার রেজাল্ট দেখবা, এখন পরীক্ষার রেজাল্ট তো দেখবা, ভালো কথা। এখন ধরো 100 জন পরীক্ষা দিছে, তো এখানে 100 জন পরীক্ষা দিছে, 100 জনের রেজাল্ট এখানে সেভ আছে। তো এই যে সিস্টেমটা, এই যে সার্ভারটা যেখানে তোমার এক্সামের ফলাফল আছে, সেটার ধারণ ক্ষমতা ছিল 500। 500 মানে হচ্ছিল কি, যে 500 জন একসাথে এই ওয়েবসাইটটাতে ঢুকতে পারবে এবং তাদের রেজাল্ট দেখতে পারবে। বাট 500 জনের বেশি যদি ঢুকে, সেই ক্ষেত্রে সিস্টেম কাজ করা অফ করে দিবে। ওকে, এখন হ্যাকাররা কী করলো, এইখানে র্যান্ডম অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট পাঠাইলো যে আমাকে রেজাল্ট দেখো, আমাকে রেজাল্ট দেখো, এরকম 10,000 রিকোয়েস্ট পাঠালো। 10,000 রিকোয়েস্ট পাঠাইলে এটা সিস্টেম তো কাজ করবেই না, এই 100 জন যারা রেজাল্ট দেখতে চায় তারাও নিজস্ব রেজাল্ট দেখতে পারবে না। তো এই ডিডোস অ্যাটাক মানে কি, একটা ওয়েবসাইটে এমন বেশি ট্রাফিক পাঠানো যে এটা কাজ করাই বন্ধ করে দিবে, এবং যারা অ্যাকচুয়ালি রেজাল্ট দেখতে চাচ্ছিল, অথেন্টিক পারসন অর্থাৎ স্টুডেন্টরা, তারা কিন্তু তাদের রেজাল্টটা দেখতে পারতেছে না। ওকে, এটা হচ্ছিল ডিডোস অ্যাটাক। দেন হচ্ছিল কম্পিউটার ম্যালওয়্যার। কম্পিউটার ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হলো ক্ষতিকর সফটওয়্যার যা আপনার ডিভাইসে প্রবেশ করে তথ্য চুরি করতে পারে। ভাইরাসের নাম তো শুনছো, তাই না? ভাইরাস ওয়ান কাইন্ড অফ একটা ম্যালওয়্যার। অর্থাৎ তুমি একটা গেমস ডাউনলোড করছো, ওই গেমস তো ভালো কথা, গেমস ঠিকই চলে, গেমসের এক কোনায় একটা ভাইরাস আছে। তুমি যখন গেম ইনস্টল করো, সাথে সাথে এইটাও ইনস্টল হয়ে যায়, এই ভাইরাসটা। তখন তুমি গেম ঠিকই খেলতে পারো, সবই ঠিক আছে, বাট এই ভাইরাসটাতে তোমার কম্পিউটার ইনস্টল হয়ে গেছে, যেটাকে আমরা ম্যালওয়্যার বলতেছি আর কি। তো এই ম্যালওয়্যারটা কী করবে, তোমার কম্পিউটারের সব তথ্য চুরি করে নিতে পারে এবং তোমার কম্পিউটারটাকে নষ্ট করে ফেলতে পারে। তো এইগুলো হচ্ছিল কমন টাইপস অফ সাইবার অপরাধ, ঠিক আছে, যেটা সম্পর্কে আমরা অলরেডি ডিটেলস জেনে ফেললাম। তোমার কাছে যে কোনো কোশ্চেন আসলে তুমি জাস্ট একটু বর্ণনা করে দিবা মেইন লাইনটা লেখার পরে। তারপরে টপিকটা হচ্ছিল সাইবার অপরাধের প্রভাব, অর্থাৎ এই যে অপরাধগুলো যখন তোমার সাথে হবে, তোমার সমাজে এবং তোমার ওপর কী ধরনের প্রভাব পড়বে, সেটা হচ্ছিল সাইবার অপরাধের মাধ্যমে শুধু ব্যক্তি নয়, বড় বড় প্রতিষ্ঠান ও সরকারের তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে, ব্যক্তিগত তথ্য ফাঁস, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ। অর্থাৎ সাইবার অপরাধ, যেমন ধরো একটা এক্সাম্পল দিলে বুঝবা, আমরা মাঝে মাঝে শুনি যে সরকারের ডেটাবেস থেকে মানুষের এনআইডি কার্ডের তথ্য চুরি হয়ে গেছে। এই তথ্য যদি ফেরত পেতে হয়, তাহলে সরকারকে ওই হ্যাকারদের 1 কোটি টাকা দিতে হবে। তার মানে কি, একটা আর্থিক ক্ষতি। অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এখন হ্যাকার বললো যে তোমার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড আমি ফেরত, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আমি ফেরত দিব, আমাকে এত টাকা দাও। তার মানে কি, একটা আর্থিক ক্ষতি হলো। ব্যক্তিগত তথ্য ফাঁস হবে যখনই তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে, এবং তোমার যদি সেন্সিটিভ ইনফরমেশন থাকে তোমার অ্যাকাউন্টে, সেগুলি কি তোমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার প্রবাবিলিটি বাড়িয়ে দেয়। তো এই প্রভাবগুলো আমাদের জীবনে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। তো সবসময় সতর্ক থাকতে হবে যে আমার যাতে কোনো পার্সোনাল ইনফরমেশন হ্যাকারদের কাছে না যায়। এই জন্য আমরা কি করতে পারি, এই সাইবার অপরাধের প্রভাব থেকে আমরা বেঁচে থাকার জন্য অবশ্যই আমরা শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ইউজ করবো অলওয়েজ। দেন সন্দেহজনক যে কোনো লিঙ্কে আমরা কখনোই ক্লিক করব না, এড়িয়ে যাব। এবং আমার ডিভাইস যেটা থাকবে সেটাকে আমরা সবসময় আপ টু ডেট রাখবো, কারণ আপ টু ডেট রাখলে কী হবে, তোমার তুমি যখন তোমার ফোনটাকে আপ টু ডেট রাখবা বা সফটওয়্যারগুলিকে আপ টু ডেট রাখবা, সেগুলি হ্যাকিং হওয়ার চান্স কম থাকে। কারণ যদি সেগুলিতে সিকিউরিটি আরও স্ট্রং করা হয়, যখন আপডেট করবা, তাহলে তোমার ফোনের সিকিউরিটিও বেড়ে যাবে। পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে। আমরা মনে করি যে পাবলিক ওয়াইফাই আছে, ফ্রিতে ইউজ করে ফেলি, বাট অনেক সময় এটা হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে এই ওয়াইফাইগুলি ফ্রি করে রাখে, যাতে করে যখনই তুমি তাদের সাথে কানেক্ট করবা, তুমি ঠিকই ওয়াইফাই চালাতে পারবা, বাট তারা হ্যাক করে তোমার ফোনের সব ইনফরমেশন কিন্তু নিয়ে নিতে পারবে। তাহলে পাবলিক ওয়াইফাই থেকে সতর্ক থাকতে হবে, মানে ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে। অথেন্টিক পাবলিক ওয়াইফাই হলে ঠিক আছে, ওকে, বাট র্যান্ডম একটা জায়গায় পাবলিক ওয়াইফাই পাইছো, সেটা ইউজ করো না। গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য 2 স্তরের নিরাপত্তা এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি, এটা আমি একটা এক্সাম্পল দিই।
বেসিক এক্সাম্পল দিব, বইয়ের ভাষা বলবো না, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো, যেখানে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে আমাদের অ্যাকাউন্টকে সিকিউর করে সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো এবং দেখাবো, ঠিক আছে? তো দেখো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছিলো ডবল তালা ইউজ করার মতো। অর্থাৎ এটা তোমার রুম, ঠিক আছে? তুমি তো রুমে একটা তালা দিছোই, রুমে একটা তালা দিছো, দেন এইখানে আর একটা দরজা ক্রিয়েট করছো, এইটাতে একটা তালা দিছো। তার মানে কি, এখন তো কেউ যদি এই তালাটা ভাঙে, তার ফলেও কিন্তু সে তোমার রুমে এন্টার করতে পারতেছে না, কারণ তুমি এখানে আরও একটা তালা দিছো। তার মানে কি, সহজে তোমার রুমে কেউ এন্টার করতে পারবে না যদি তুমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করো। ওকে, দেন যে কোনো ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করতে নেই, মানে র্যান্ডম পার্সনের কাছে তুমি কখনোই তোমার ব্যক্তিগত তথ্য শেয়ার করবা না। এর কারণ হচ্ছিলো, দেখো, কার মনে কী আছে আমরা জানি না, সেই ইনফরমেশনগুলো নিয়ে তোমার ক্ষতি করতে পারে, তাই না? পরিচিত এবং অথেন্টিক লোক হলে সেই ক্ষেত্রেও ভিন্ন বিষয়, বাট র্যান্ডম মানুষ তোমার এনআইডির নাম্বার ছিল, তোমার ফোন নাম্বার ছিল, তোমার পাসপোর্টের নাম্বার ছিল, দিয়ে দিলা, জিনিসটা কিন্তু কখনোই ঠিক হবে না। কে হ্যাকার, তুমি কি তার গায়ে তার লেখা নেই? তো সবসময় এইসব বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। যদি এই নিয়মগুলো ফলো করতে পারো, তাহলেই দেখবা যে কি তোমার 80 থেকে 90% তোমার পার্সোনাল তথ্য ইনফরমেশন হ্যাক হওয়া থেকে বিরত থাকবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের টোটাল টপিক। তো আমরা দেখলাম যে কি, আমরা যে মেইন টপিকটা ছিল আমাদের, সেটা হচ্ছিলো সাইবার অপরাধ। তো সাইবার অপরাধ রিলেটেড কী কোয়েশ্চেন হতে পারে সেটা আমরা কিন্তু দেখলাম। সাইবার অপরাধ কী, সাইবার অপরাধের ধরন, সাইবার অপরাধের প্রভাব এবং এটা থেকে রক্ষা পাওয়ার উপায় আমরা দেখলাম। ওকে, তো এই ছিল টোটাল টপিক। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। থ্যাংক ইউ।